একটা হয় চিতা সাধনা সম্ভবত, যেটা চিতার ওপর করে। তুমি অফ ক্যামেরায় আমাকে একটু ভুল ভাঙালে, চিতার ওপর ওটা হয় না। যাই হোক, এবার তুমি যদি ওটা অন ক্যামেরা বলতে চাও আমার অসুবিধা নেই, তাহলে দর্শক জানবে। যদি না বলতে চাও তাতেও আমার কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই, এগুলো হ্যাঁ। না বলার কোনো জিনিস না, ফালতু ফালতু। আমি জাস্ট ওই 5th ফ্লোরটাতে একটু লাইট মারছি। হ্যাঁ। সব সাধনা ডাইরেক্টলি করা যায় না, ওটা একটা শৃঙ্খলা, ওই শৃঙ্খলার মধ্যে ওটা আসে। যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা ডাইরেক্টলি তুমি পড়তে পারো না, ওটা একটা শৃঙ্খলা, প্রস্থানোত্তরই শৃঙ্খলা, ওটা স্মৃতি প্রস্থানের মধ্যে পড়ে। তুমি শ্রুতি প্রস্থান কি জানলে না, তুমি ন্যায় প্রস্থান কি জানলে না, তুমি প্রমাণ মীমাংসা জানলে না, তত্ত্ব মীমাংসা, আচার মীমাংসা তুমি কিচ্ছু জানলে না, তুমি ডাইরেক্টলি গীতা পড়ছো, তুমি কিচ্ছু বুঝবে না। হ্যাঁ, নিজের মন গড়া একটা কিছু অদ্ভুত মতো দাঁড় করাতে পারো, তার চেয়ে বেশি কিছু না। সব সাধনার ক্ষেত্রেও সেরকম, ইটস এ পার্ট অফ এ শৃঙ্খলা, সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ। শৃঙ্খলাটা যেখান থেকে শুরু হয় সেটার জন্য বিশাল কিছু অধিকার বা বিশাল কিছু শক্তি নিজের মধ্যে থাকার দরকার পড়ে না। স্টেপগুলো স্টার্ট হয় বিল্লমূল থেকে। বিল্লমূল, শয্যা, মুন্ড, চিতা, সব। এগুলো যে খুব দুর্লভ কোনো সাধন পদ্ধতি তাও নয়। পুরস্চরণ রত্নাকরে ডাইরেক্টলি মেনশন করা আছে, রহস্য পুরস্চরণ বলে একটা আলাদা সেকশন করা আছে জগন্মোহন তর্কালঙ্কার মহাশয়ের। মানে বর্তমানে তান্ত্রিকদের তো ওই দুটি, সবেধন নীলমণি, তন্ত্রোক্ত নিত্য পূজা পদ্ধতি এবং রহস্য পূজা, আর পুরস্চরণ রত্নাকর। এবারে পুরস্চরণ রত্নাকরে এই জায়গাগুলো, এই 5টা পরপর দেওয়ার আগে কিন্তু খুব স্পেসিফিক্যালি বলা আছে যে বস গুরুকে না জিজ্ঞেস করে, ওনার মত না নিয়ে এটার একটিতেও প্রবৃত্ত হবে না। গুরু যদি মনে করেন যে দরকার আছে তবেই, যদি উনি না মনে করেন যে দরকার নেই তাহলে নেই। এখানেই শিষ্যের গুরুনিষ্ঠার প্রশ্ন চলে আসে। আমি চাইছি, উনি দিচ্ছেন না, চেঞ্জ। এই গুরুকে দিয়ে হচ্ছে না, অন্য গুরুকে দিয়ে যাই, কোনো দিন হবে না, কিচ্ছু হবে না। তার কারণ এটা তোমার ক্লাস 12-এর ফিজিক্স পরীক্ষা নয় যে এই স্যারের কাছে বুঝতে পারছি না, আমি ওই স্যারের কাছে যাই, সিলেবাসটা তো একই না। ইটস নট লাইক দ্যাট, একদমই নয়, কোনো মতেই নয়। যদ্যপি এখন এই অভিষেক সংস্কার পদ্ধতিটাকে আমরা ওই তুমি বলছিলে ওই ডিগ্রির মতো করে নিয়েছি। ক্লাস 12 পাস মানে হচ্ছে শাক্তাভিষিক্ত, গ্র্যাজুয়েশন করলো মানে পূর্ণাভিষিক্ত, মাস্টার ডিগ্রি করছে মানে ক্রমাভিষিক্ত, এরকম নয় ব্যাপারটা। এনিওয়েজ, বিল্লমূল সাধন থেকে জিনিসটা শুরু হয়। বিল্লমূল অর্থাৎ বেলগাছের নিচে বসে নিয়ে পরে ও জপ করবে, প্লেন সাধন মানে পাতি জপ করবে। কত সংখ্যায় জপ করবে? লাখে, সংখ্যাটা লাখে। নাও ইউ টেল মি, নিজের ঘরে নিজের আসনে বসে একদম সেফ অ্যান্ড সাউন্ড বসে একবারে 10,000, 20,000, 50,000 জপের রাউন্ড মারা যাচ্ছে? সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ। 3 ঘন্টা 4 ঘন্টা আসনে শরীরকে স্থির ধরে রাখা যাচ্ছে? যাচ্ছে না। তুমি কল্পনা করছো তুমি সব সাধন করো। এবার বিল্লমূল, বিল্লমূল বেসিক জায়গার থেকে এতটা উগ্র একটি সাধন। অবশ্যই রাত্রিবেলা বসতে হয়, রাত্রির দ্বিতীয় জামে, মানে 10টার পরে। সর্বদা সময় নির্ধারণের একটা হিসাব আছে, ওটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত ওই কেটে 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 করে। তুমি যখন ওখানে বসছো, তোমার সামনে একটা বেলগাছ আছে, তোমার চারপাশে দূর দূরান্ত অব্দি একটি জনমনীষী নাই,
তুমি জব করতে শুরু করছো মাঝরাত, ওই 5th ফ্লোর, ঝাঁ করে তুমি 5th ফ্লোরের একদম মাঝখানে পড়ে গেছো মাঝরাত্রে, কোনো লাইট নেই। ওই অবস্থায় বসে 10,000, 20,000, 50,000, 1,00,000 জব করা যাচ্ছে? যাচ্ছে না। আমি হলে তো পারবোই না। না, পারবো না, হ্যাঁ। পারবো না। এই অনেস্টিটাই দরকার, যে না, পারবো না, ওটা হয় না। এখানে জোর করে কিছু হয় না, তুমি জোর করে একটা ফলকে পাকাতে পারো না। অবশ্য আমাদের বাংলায় কিলিয়ে কাঁঠাল পাকানো একটা কনসেপ্ট আছে, আমি জানি না ওটা সাধনে কতটা যুক্তিযুক্ত। বিল্লমূল করতে তুমি বসলে, প্রথমবার বিল্লমূল করতে বসে জীবনটি কয়লা হয়ে যাবে, মানে ভালো বেগ পাবে। এবারে ওইটাকে নর্মালাইজ করতে হবে, ওই ভয়টাকে জয় করা, ওই অবস্থায় নিজের শরীরকে প্রস্তুত করা, যেটার জন্য হঠযোগ প্রয়োজন, যেটার জন্য সদাচার অনুবর্তী একটি জীবনযাত্রার প্রয়োজন। আমি যা খুশি করছি, সকাল 10টার সময় ঘুম থেকে উঠছি, রাত্রি 2টোর সময় ঘুমোতে যাচ্ছি, কোনো দিন জব করছি কি করছি না, আমার দ্বারা বিল্লমূল কোনো দিন হবে না, হবে না। সদাচার ব্যতীত, সদাচারের জীবনযাত্রা ব্যতীত, অথবা আগম শাস্ত্রে যে ধরনের জীবনযাত্রা বর্ণিত আছে, সেই জীবনযাত্রাকে নিজের জীবনে প্রতিফলিত না করে বেসিক একটা বিল্লমূল সারভাইভ করতে পারা যায় না। তখন মানুষের এটা ফার্স্ট ও ধাক্কাটা খায়, হলো না কেন, হলো না কেন, আমার কোথায় ভুলটা আছে। এইবারে ও একটাই জিনিস দেখতে পাবে, আমার ডিসিপ্লিন নেই। এবারে আমার ডিসিপ্লিন নেই এটা বোঝা এবং সেটাকে ঠিক করবার জন্য যে পরিশ্রমটা, সেটা কেউ করতে চায় না। এই ব্যারিয়ারটা যদি ক্রস করে নিল, বিল্লমূলে স্থির হলো, এবারে ওর ট্রানজিশন হচ্ছে শয্যা, শয্যা সাধন। শয্যা সাধন মানে পাতি, তুমি এর আগে বেলতলায় বসে জব করছিলে, এবারে তুমি নিজের খাটে বসে জব করবে। ইজিয়ার না? না, ইজিয়ার নয়, কখনোই ইজিয়ার নয়। কেন ইজিয়ার নয়? বেলতলার মতো সিচুয়েশন তোমার কাছে এখন নেই। তুমি সেই খাটে বসে জব করছো যে খাটে তুমি রোজ ঘুমাও, বাকি সব কিছু তোমার ফেভারে আছে। না, নিদ্রিত অবস্থায় তোমার চৈতন্য, তোমার শরীর, এই পাঞ্চভৌতিক দেহ যেভাবে নিদ্রিত থাকে, ওই অবস্থাটি তোমার নিজের সব দেহ। সাধক, তুমি নিজের ডেড বডির ওপর বসো, তুমি নিজে নিজের বডির ওপর বসো। যারা সাধন বা তপস্যা বা উপাসনা মার্গের সঙ্গে দূর দূর অব্দি সম্পর্ক নেই, এগুলো তাদের কাছে কবি কল্পনা। যারা সংযুক্ত আছেন তারা খুব ভালো করে বোঝেন এই জায়গাটা একমাত্র একজন সাধক কভার করতে পারবে যদি ওর পাতঞ্জল যোগসূত্র কভার করা থাকে, ওর যদি হঠযোগ প্রদীপিকা কভার করা থাকে, ওর যদি ঘেরণ্ড সংহিতা কভার করা থাকে। যদি না করা থাকে, তাহলে নিজেকে ওইভাবে স্প্লিট করে, ব্রেক করে, নিজেরই বডির ওপর নিজে বসে জব করা, এটা কবি কল্পনাই। বাট ওই প্র্যাকটিস, ওই অনুশাসন, ওটা যদি থাকে, আর ওই অনুশাসন কি 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1.5 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর ধরে ওই অনুশাসনে আছে, তখন পারবে। ওটা হয়। ওই জন্য শয্যা সাধন হচ্ছে সাবস্টিটিউট অফ সব সাধন, ওটাই
ফার্স্ট লেভেল অফ সব সাধন যেটা একজন সাধক করে, শয্যা। এগুলো আমি খুব গভীর গুহ্য কোনো কথা বলছি না, পুরুষচরণ রত্নাকর এগুলো সব লেখা আছে। আর পুরুষচরণ রত্নাকর কেনার জন্য কোনো দিতে হয় না, কোনো প্রমাণ দিতে হয় না তুমি অভিষিক্ত কিনা বা তুমি কে কিনা। এনিওয়েজ, নেক্সট হচ্ছে মুন্ডাসন। এবার জিনিসটা আরো সিরিয়াস হয়ে গেল। এতক্ষণ কি ছিল, তুমি কার সাথে লড়ছিলে? নিজের সাথে, নিজের ইনডিসিপ্লিনের সাথে, নিজের চিত্তবৃত্তির বিক্ষেপের সাথে। মানব চিত্তবৃত্তির 5টা অবস্থা হয়: ক্ষিপ্ত, বিক্ষিপ্ত, মূঢ়, একাগ্র এবং নিরুদ্ধ। ওটার সাথে লড়ছিলে তুমি। এইবারে তোমার শ্রীনাথ তোমাকে বললেন যে বাহ, খুব সুন্দর, তুমি একদম শয্যা সাধনও করে ফেলেছ, তুমি খুব খুশি, আমি করে ফেলেছি, আমি শয্যা সাধন করে ফেলেছি। তোমার শ্রীনাথ বললেন খুব ভালো, এবার তাহলে মুন্ড। এরপর মুন্ড, সেই আসন নির্মাণ করতে হয়, রেডিমেড পাওয়া যায় না। হ্যাঁ, কিছু সিদ্ধ মুন্ডাসন ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আছে, স্থাপিত আছে, সেগুলো মোক্ষ করা হয়নি পরের সাধকদের জন্য। যেমন আমাদের ওদিকে রাজরাপ্পাতে আছে, দেবীর ওখানে মুন্ডাসন অ্যাভেলেবেল আছে, বীরভূমে আছে, বিভিন্ন জায়গাতে আছে। সেগুলো, ওগুলো তো আবার ওই অপশানগুলো অ্যাভেল করা আবার চাপের ব্যাপার। কোন সাধক কখন ওখানে বসে কি উগ্র তপশ্চর্যা করে গেছেন, এবার তুমি যখনই বসবে তখন তো ওই বেঞ্চমার্কটা সেট করা আছে, তুমি তো নুব, তুমি ওখানে বসে গেছো ওভার কনফিডেন্স, বিশাল এক্সাইটেড হয়ে, খেয়ে গেলে কেস। এখন ওই বেঞ্চমার্কটা তুমি ম্যাচ করতে পারছো না, হয়ে গেল মুন্ডাসন। তাহলে বেস্ট অপশন হচ্ছে তুমি নিজের মুন্ডাসন তুমি নিজে নির্মাণ করবে। সক্রিত মুন্ডাসন একটা, ত্রিমুন্ডাসন 3টে, অথবা পঞ্চমুন্ডাসন। এইবারে অকাতের লেভেল চলে এলো। ভাই তোমার কতটা অকাত আছে? তার কারণে প্রত্যেকটা মুন্ডাসনের কিন্তু ত্রিবিধ ভেদ থাকে: সৌম্য, উগ্র এবং রুদ্র, আর উগ্রতর। মুন্ডগুলো তুমি কিভাবে সাজাচ্ছ স্থাপন করার সময়, মুন্ডগুলি তুমি সংগ্রহ করেছো কিভাবে, এবং সেই স্থাপনের পরে তুমি সেগুলোকে মেনটেন করবে কিভাবে। অফকোর্স গঙ্গার জলে ধুয়ে নিয়ে আসবে না, এখন গঙ্গা স্পর্শ করলো মানে ও মোক্ষ হয়ে গেছে। ওই মুন্ড দিয়ে পরে তোমার কোনো কাজ হবে না। তোমার এমনি বেসিক মুন্ড দরকার, অসংস্কৃত মুন্ড। আজকের মার্কেটে তুমি আগে এটা ভাবো যে তুমি পাবে কোথায়। এখানেও একটা ব্যাপার আছে, নরমুন্ড ম্যান্ডেটরি নয়, আলাদা আলাদা মাথা দিয়ে হয়। সাপের মুন্ড ও পাওয়া যেতেই পারে, খুব কঠিন না। বাঁদরের মুন্ড, বেজির মুন্ড, ষাঁড়ের মুন্ড, এগুলো টাফ, এগুলো জোগাড় করা চাপ আছে, ভালো চাপ আছে। এবার তুমি মুন্ড পেলে, প্রথমত তো ওই রকম অসংস্কৃত মুন্ড যখন কোনো সাধকের হাতে আসে, ও তখন থেকেই নিজের খেলা দেখাতে শুরু করে দেয়, তখন থেকে ও খেলা দেখাতে শুরু করে দেয়। আমি জাস্ট কাটছি একটু, এটা সাপের মুন্ড বা বেজির মুন্ড এরাও খেলা দেখায়? নরমুন্ড তো কিছু করেই না, করতেই চায় না। আচ্ছা, নরমুন্ড ওর নিজের রং দেখাবে যখন তুমি বসবে আসন, তার আগে অবধি নরমুন্ড কিচ্ছু করবে না। মানুষ তো ল্যাদ খোর। এনিওয়েজ, তো বাকিদের কি, ওদের চিত্তবৃত্তিটা ওদের একদম সারফেস লেভেলে থাকে, ব্রেক করতে থাকে, ওটা ফ্লিক করে।
এবং যে সাধক এখন মুন্ডাসন প্রতিষ্ঠার জন্য গেছে, হুম সে তাহলে নিশ্চয়ই এর আগে বিল্লমূল করে এসছে, শয্যা সাধন করে হুম, এসছে। হুম। ওর নিজের শক্তি আছে, ও বুঝতে পারে, এতটা তো ক্ষমতা আছে ওর, যে ওর মুন্ড হাতে এলে ও বুঝতে পারবে এটা জীবন্ত না মৃত। করলে ধরো বেস্ট কেস সিনারিও, আমাদের কম্পিউটার সায়েন্সে 3টে কেস হয়, বেস্ট কেস, অ্যাভারেজ কেস আর ওয়ার্স্ট কেস। আমি বেস্ট কেস সিনারিও ধরছি, তুমি পেরে গেলে, করে ফেলেছো, একদম বেস্টেস্ট কেস, তুমি পঞ্চমুণ্ড স্থাপন করে ফেলেছো, তুমি অমনি জমিও পেয়েছো, সে জমিরও আবার পরীক্ষা হয়, এই জমিতে হবে ওই জমিতে হবে না, তুমি সেটাও পেয়েছো, করে ফেলেছো। আর সৌম্য তুমি সাধন করবে, ধরো তুমি এমন একজন দেবীর মন্ত্র জপ করবে যার জন্য খুব উগ্র আসনের প্রয়োজন নেই, ধরো তুমি শ্রী রাধিকার মন্ত্র জপ করবে, সৌম্য একটা বানালে নর্মাল বেসিক স্ট্রাকচার। তারপর আমাদের পরম্পরায় একটা কথা আছে, আমাদের পূর্বতন আচার্যরা বলতেন, দেখ বাবা, তোর যদি ক্ষমতা থাকে তোর পূর্ণাভিষেকেরও দরকার নেই, তুই শাক্তাভিষেকেই মোক্ষ পাবি। সেই জায়গা থেকে কোনো ব্যক্তি যদি মুন্ডাসন পর্যন্ত পৌঁছে গেছে, তার জীবনে আর কোনো কিছু করার দরকার নাই, তার সব সাধনা পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, দরকার নেই। এর পরে যদি তার চৈতন্য এত দূর ঢাকা পড়ে থাকে যে ওটার ওই মুন্ডাসনের হোস পাইপটা মেরে নিয়েও ওটা ক্লিয়ার হচ্ছে না, ঠাকুর বলতেন না যে বহুদিনের চাপা পড়া ফোয়ারা, হুম। মাটিগুলো সরিয়ে দিল, হাওয়া জল বেরোতে শুরু করলো। তো এই সাধনগুলো কি ওই মাটিগুলো সরানো, আর কিছু তো না। আর তুমি মুন্ডাসনের হোস পাইপ মারছো, তাও মাটি সরছে না, তাও একটু একটু লেগে আছে। এরপর চিতা, মুন্ডাসনের পর চিতা। কিছু পরম্পরাতে চিতাটা আগে করে, মুন্ডাসন তারও পরে করে, পরম্পরা ভেদে এদিক ওদিক হয়। চিতা সাধন, চিতা সাধন মানে চিতার উপরে উঠে বসে লয়, হুম। কারণ ওটা ইম্পসিবল, ওটা একটা, ওটা ফিজিবল নয়, ওটা সম্ভব নয়, তুমি কিভাবে করবে, তাই না? মানে জপের জন্য কি, মানে বেসিক ক্রাইটেরিয়া কি, যে তুমি এমন জায়গায় বসবে যেখানে বসে তোমার শান্তি লাগছে, হ্যাঁ তুমি শান্তিতে বসতে পারবে। এবার তুমি চিতার উপরে শান্তিতে বসতে পারবে? কোনোদিনই পারবে না। এবার কোথাও কাঠ উঠে আছে, কোথাও জল দিয়ে নেবানো হয়েছে, অস্বস্তি লাগবে না এটা বসতে? হ্যাঁ। আর তুমি কি করে করবে? বসে আরাম পেতে হবে। শ্রী ভগবান গীতাতে তো স্পষ্ট বলে দিচ্ছেন যে বাবা, যোগ করতে বসবে, জপে বসবে বা ধ্যানে বসবে, 4 আঙ্গুল উঁচু থাকবে আসন, এতটা প্রশস্ত হবে, না খুব নরম হবে না খুব শক্ত হবে। আর সেখানে চিতার ওপরে বসে কি করে হবে? চিতার Exactly. ওপরে বসানো, চিতার থেকে 5 হাত বা 10 হাত দূরের একটা রেডিয়াসকে ধরা হয়, সেইখানে বসতে হয়। সেখানে বসে একটা লম্বা চওড়া প্রিপারেশন থাকে, তারপর জব শুরু হয়। আগুনটা জ্বলবে চিতার, চিতার আগুনটা জ্বলবে, তুমি এখানে জব করবে। এইবারে চিতা সাধন এমন একটা জিনিস, দ্য নেচার অ্যারাউন্ড ইউ starts responding directly. If you are not ready, if you are not trained enough, prepared, আর ওসব ফালতু কথা না, আমি প্রিপেয়ার্ড, আমি করে নেবো, মা রক্ষা করবেন, আমার গুরু রক্ষা করবেন, ওই সব কিচ্ছু না। আসনে তুমি একা, কেউ নেই ওখানে, ওখানে শুধু তুমি আছো আর অব্যাকৃত প্রকৃতি রয়েছে, যে নিজের সম্পূর্ণ স্বরূপ তোমার সামনে দেখিয়ে দেবে। ক্ষমতা আছে তোমার ওটা সহ্য করার, ওটা হ্যান্ডেল করার। জব চলবে, আগুন চেঞ্জ হবে, আগুন চেঞ্জ হবে। আগুন চেঞ্জ হবে।
অফকোর্স আগুন চেঞ্জ হবে। দিক দিক করে জ্বলা চিতা হঠাৎ ভয়ঙ্কর জেগে উঠবে, অথবা ভয়ঙ্কর চিতার আগুন দেখে নিয়ে পরে তুমি খুব এক্সাইটেড হয়ে বসলে চিতার আগুন নেবে, চিতার আগুন রেসপন্ড করবে তোমার জবের সাথে সাথে। এবারে যদি এত দূর চলে গেল ওটা পোড়াচ্ছে তোমাকে, ওই আগুনটা দহন হচ্ছে শরীরে, লিটারালি দহন হচ্ছে, আসন ছেড়ে ওঠো, আগুন লাগছে, গরম লাগছে না তোমার, উঠে যাও, দিয়ে মরো। আচ্ছা। উঠতে তো পারবে না। হুম। মানে সাধকের চৈতন্য এবং সাধকের শরীর এতটা প্রস্তুত হবে যে ভাই আমি চিতাটা যদি জ্বলতে জ্বলতে আমার নিচেও এখন জ্বলতে শুরু করে আমি তাও নড়বো না। নড়বো না, এতটা। আমরা একটা গল্প শুনি, মনে আছে ওই প্রহ্লাদের গল্পটা হোলিকা দহনের? হুম। কিছু মেলাতে পারছ? এর চেয়ে বেশি আর বলছি না এটা। হুম, হুম, হুম। চিতার সাধন ওইটা যদি সহ্য করে নিলে, পেরে গেলে, হওয়ার হলে ওখানে হয়ে যাবে, অথবা হওয়ার হলে মুন্ডাসনে হয়ে যাবে। মুন্ডাসন হয়ে গেল, ও সমাধি অবস্থা প্রাপ্ত হয়ে গেল, ছেড়ে দিল, ব্যাস এন্ড। জন্ম জন্মান্তরের কষ্ট পরিশ্রম, এতবার করে জন্ম নেওয়া, এত কষ্ট করা, সার্থক, শেষ। তাও হলো না, গেল চিতা আসনে বসলো, ওই জিনিস সহ্য করে 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 ওটা নর্মালাইজ করে 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 হয়ে গেল, তার ইষ্ট তাকে কৃপা করে দিল। তারপরেও যদি প্রয়োজন থাকে তখন সব সাথে। প্রয়োজন থাকে কেন বলছো? ওই হোস পাইপে এখনো যাচ্ছে না মাটি, হুম। হোস পাইপে এখনো যাচ্ছে না মাটি। হ্যাঁ, কিছু জায়গাতে এরকম হয়, খুব রেয়ার কেসে হয়, খুব অতি উচ্চ অধিকারীর জন্য হয়, যে কোনো সাধক বহু জন্ম ধরেই সবগুলো করে এসছে, শুধু সব সাধনটি বাকি আছে, গুরু তাকে একটুখানি প্রিপেয়ার করলো, তুই ডাইরেক্ট সবে বসবি। গুরু সেটা বুঝে যায়। তো গুরু বুঝবে না তো কে বুঝবে? গুরুই তো বুঝবে। সাধক নিজের ভালো মন্দ বুঝে না, সাধক কিচ্ছু বোঝে না। হুম। বেসিক্যালি সাধক একটা ইডিয়েট প্রজাতি। যদি গুরু না থাকে, গুরুর সামনে সাধক একটি ইডিয়েট প্রজাতি। গুরুর যদি না থাকেন তাহলে সাধক মনুষ্যকুলের সর্বশ্রেষ্ঠ, কিন্তু গুরুর সামনে সাধক একটি ইডিয়েট প্রজাতি। ও নিজের ভালো মন্দ বুঝে নেয়, ও কিচ্ছু জানে না ও কি করে এসেছে, ওকে কি করতে হবে, ও কি করছে, কেন করছে, কিভাবে করছে, ও কিচ্ছু জানে না। সাধকের একটাই কাজ, ফলো দ্য অর্ডারস। গুরু অর্ডার করবেন, তুমি ফলো করবে, এই তোমার কাজ। এবার তোমার মোক্ষ চাই নাকি তোমার বিশ্ব জয় করার সামর্থ্য চাই, সে গুরু বুঝবেন, তোমাকে ভাবতে হবে না। গুরুই প্রবৃত্ত করবেন তোমাকে তখন সব সাধন। এতগুলো স্তর পার করে এসে তারপর সব প্রথমেই নয়। তাই জন্য সব সাধনা অত্যন্ত রেয়ার জিনিস। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।